নিউক্লিয়ার এনরিচমেন্ট বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হলো এমন একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে প্রাকৃতিক ইউরেনিয়ামে থাকা একটি বিশেষ উপাদানের পরিমাণ বাড়ানো হয়। সহজভাবে বলতে গেলে এটি হলো সাধারণ ইউরেনিয়ামকে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করার একটি পদ্ধতি। বিষয়টি সহজে বোঝার জন্য প্রথমেই আসি ইউরেনিয়ামের ধরন সম্পর্কে। প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়াম মূলত দুটি উপাদান বা আইসোটোপ থাকে, U-238 আইসোটোপ এবং U-235 আইসোটোপ। এই U-238 এর অংশ হচ্ছে 99.3%, যা খুব একটা তেজস্ক্রিয় না। অন্যদিকে U-235 আইসোটোপে থাকে মাত্র 0.7%, যা নিউক্লিয়ার পাওয়ার তৈরির জন্য মূল উপাদান বা জ্বালানি হিসেবে কাজ করে। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে এই প্রাকৃতিক ইউরেনিয়ামকে সমৃদ্ধ করার কি দরকার, কারণ সেখানে U-235 এর পরিমাণ এতই কম যে তা দিয়ে সরাসরি বিদ্যুৎ উৎপাদন বা অন্য কাজ করা সম্ভব হয় না। তাই বিশেষ মেশিনের সাহায্যে এই U-235 এর ঘনত্ব বাড়ানো হয়, যাকে বলা হয় সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট। এর জন্য প্রথমে কঠিন ইউরেনিয়ামকে রাসায়নিক প্রক্রিয়ায় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে রূপান্তরিত করা হয়। এরপর এই গ্যাসকে সেন্ট্রিফিউজ নামক অত্যন্ত দ্রুত গতিতে ঘুরতে থাকা সিলিন্ডারের ভেতরে পাঠানো হয়। সিলিন্ডারটি যখন দ্রুত গতিতে ঘুরে তখন U-238 বাইরের দিকে চলে যায় এবং হালকা U-235 কেন্দ্রে জমা হয়। সেখান থেকে এটি সংগ্রহ করা হয়। এখন সমৃদ্ধ তো করলেন, কিন্তু ঠিক কতটা সমৃদ্ধ করলে সেটা আমাদের কাজে আসবে এটাও কিন্তু বোঝার বিষয়। 3 থেকে 5% সমৃদ্ধকরণ হলে সেটা সাধারণত বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানি হিসেবে বিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত হয়। আর যদি 20% সমৃদ্ধকরণ করা হয় তাহলে তা সাধারণত গবেষণার কাজে বা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর যদি 90% বা তার বেশি সমৃদ্ধকরণ করা হয় তাহলে তাকে বলে উইপেন গ্রেড বা মারণাস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম। অর্থাৎ এনরিচমেন্ট হলো সাধারণ ইউরেনিয়াম থেকে প্রয়োজনীয় শক্তি উৎপাদনকারী অংশটুকু অর্থাৎ U-235 থেকে বের করে তার ঘনত্ব বৃদ্ধি করা। এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের ইউরেনিয়াম নিয়ে এত যে নাটক সিনেমা, তাদের সেই জিনিসটা ঠিক কোন পর্যায়ে আছে? তারা কি পারমাণবিক বোমা তৈরির এতটাই কাছে চলে গিয়েছিল যে দফায় দফায় নর্থ আমেরিকা থেকে বিমান উড়ে আর জাহাজে করে সাগরে ভেসে গিয়ে সেখানে হামলা চালিয়ে যেতে হলো? ইরান কি ওয়েপন গ্রেড ইউরেনিয়ামের এতটাই কাছে চলে গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপের সাথে সম্পর্ক খারাপ করে হলেও এই যুদ্ধে জড়িয়ে পড়তে হলো? চলুন এবারে আসি সেই আলাপে। ওয়েলকাম টু আওয়ার শো ইয়াল রিফ্লেকশন পডকাস্ট। সাথে আছি আমি সাবরিনা মিলি। আন্তর্জাতিক পরমাণু শক্তি অর্থাৎ IAEA নিশ্চিত করেছে ইরানের কাছে এখনো 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পারমাণবিক শক্তির ভাষায় একে হাইলি এনরিচড ইউরেনিয়াম বলা হয়, কারণ এটি 20% বেশি সমৃদ্ধ। ইরানের কাছে এই 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ প্রায় 440 কেজি। বিশেষজ্ঞরা বলছেন এই 440 কেজি ইউরেনিয়ামকে যদি আরও রিফাইন করে 90% সমৃদ্ধকরণ করা যায় তবে তা দিয়ে থিওরিটিক্যালি 10 থেকে 11টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য মাত্র 3 থেকে 5% সমৃদ্ধকরণের প্রয়োজন হয়, সেখানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা মানে হলো তারা পারমাণবিক মারণাস্ত্র তৈরির অনেক কাছাকাছি পৌঁছে গেছে। এই তথ্য যদি সত্য হয় তাহলে বলতেই হবে ইরানিরা তাদের কথা রাখেনি, কারণ 2015 সালের চুক্তিতে তারা তাদের সমৃদ্ধকরণের মাত্রা 3.67% নিচে রাখতে রাজি হয়েছিল, যা শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্যই কেবল উপযুক্ত ছিল। এখন তারা আবার বলছে তারা তাদের সেই প্রজেক্ট থেকে পিছিয়ে আসবে, 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে আবার মিশিয়ে বা ডাউনব্লেন্ড করে 20% নামিয়ে আনবে। কিন্তু একবার যারা কথা দিয়ে সেটা রাখেনি তাদেরকে নিশ্চয়ই বাকিরা আর সহজে বিশ্বাস করবে না। আর ইরান যদি আবারও চুক্তি ভাঙে তাহলে কি হবে? এই 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি আসলে কতটা সহজ বা কঠিন, এবারে সেটা বোঝার চেষ্টা করি আসুন।
যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজটা গ্যাস অবস্থায় অর্থাৎ ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড হিসেবে করা হয়, কিন্তু বোমা তৈরির জন্য সেই উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে ধাতব পদার্থে বা ইউরেনিয়াম মেটালে রূপান্তরিত করতে হয়। এমআইটির অধ্যাপক টেট পোস্টলের মতে ইরান তাদের বর্তমান মজুদ ব্যবহার করে গোপনে এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির উপযোগী মেটালে রূপান্তর করার সক্ষমতা অর্জন করেছে। একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জামের মধ্যে ইউরেনিয়ামকে মেটালে রূপান্তর করার ধাপটি অন্তর্ভুক্ত। একবার এটি মেটালে রূপান্তরিত হয়ে গেলে এবং 90% সমৃদ্ধি অর্জন করলে তা দিয়ে সরাসরি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। সাধারণ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ইউরেনিয়ামকে সাধারণ অক্সাইড পাউডার থেকে তৈরি সিরামিক প্যালেট হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু পারমাণবিক মারণাস্ত্রের মূল কোর তৈরির জন্য এর ধাতব রূপটাই দরকার। এমআইটির অধ্যাপক টেট পোস্টল আরও বলেছেন, যেখানে প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে 60% সমৃদ্ধিতে পৌঁছতে মাত্র 5 বছর সময় লেগেছে, সেখানে হাতে থাকা 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে 90% নিয়ে যেতে মাত্র 4 থেকে 5 সপ্তাহ সময় লাগতে পারে। ইউরেনিয়াম এনরিচমেন্টের শ্রম পরিমাণ করা হয় সেপারেটিভ ওয়ার্ক ইউনিট বা এসডব্লিউ দিয়ে। 60% এনরিচমেন্টে পৌঁছাতে যেখানে 5000 এসডব্লিউ দরকার হয়, সেখানে 60% থেকে 90% যেতে দরকার হয় মাত্র 500 এসডব্লিউ। কারণ ইউরেনিয়াম একবার 60% সমৃদ্ধ হয়ে গেলে তা এমনিতেই খুবই ঘনীভূত অবস্থায় থাকে। ব্যাপারটা আরেকটু খুলে বলি বা একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। যদি 90% পৌঁছাতে মোট 15 মিনিট সময় লাগে, তাহলে প্রথম 33-এ পৌঁছাতে 7 মিনিট, 50-এ পৌঁছাতে 8 মিনিট এবং শেষ ধাপে পৌঁছাতে সময় লাগে মাত্র 1 মিনিট। তাছাড়া ইরানের হাতে আছে আরেকটা গুরুত্বপূর্ণ অস্ত্র, আর সেটা হলো IR-6 সেন্ট্রিফিউজ। এটি সবচেয়ে উন্নত সেন্ট্রিফিউজ মডেল। এগুলো ইরানের পুরনো মডেলগুলোর তুলনায় অনেক বেশি কার্যকর। এমআইটি অধ্যাপক টেট পোস্টলের হিসেব মতে এই সেন্ট্রিফিউজগুলোর ক্যাসকেড ব্যবহার করে ইরান বছরে প্রায় 900 থেকে 1000 সেপারেটিভ ওয়ার্ক ইউনিট বা এসডব্লিউ উৎপাদন করতে পারে। ইউরেনিয়াম কত দ্রুত সমৃদ্ধ হবে তা এই এসডব্লিউ এর উপরই নির্ভর করে। এই উন্নত প্রযুক্তির কারণেই ইরান প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে 60% এনরিচমেন্টে পৌঁছাতে পেরেছে। অধ্যাপক পোস্টল আরও বলেছেন, এই IR-6 সেন্ট্রিফিউজগুলো ব্যবহার করে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা কোনো ব্যাপারই না। ইরান 10টি ক্যাসকেডে মোট 1740টি IR-6 সেন্ট্রিফিউজ চালিয়েছে। প্রতিটি ক্যাসকেডে 174টি করে সেন্ট্রিফিউজ থাকে। এই ধরনের সুশৃঙ্খল ক্যাসকেড বিন্যাস এনরিচমেন্ট প্রসেসকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এই উন্নত সেন্ট্রিফিউজগুলো দিয়ে তৈরি একটি ক্যাসকেড চালাতে খুব বেশি জায়গারও দরকার হয় না। একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের সমান বা প্রায় 600 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হলেই চলে। এমনকি একটি হাইব্রিড গাড়ির ব্যাটারির থেকে পাওয়া বিদ্যুৎ দিয়েও এই ধরনের 4টি ক্যাসকেড চালানো যায়, যা এই প্রযুক্তিকে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ করে তোলে। তাই তো যুক্তরাষ্ট্র একের পর এক হামলা চালিয়েও ইরানের নিউক্লিয়ার থ্রেট থেকে নিশ্চিত হতে পারছে না, কারণ তারা তাদের ইউরেনিয়ামের মজুত এবং প্রযুক্তি মাটির নিচে টানেলে বা ভূগর্ভস্থ ল্যাবে সংরক্ষণ করে। তাই বাইরের সামরিক হামলাতেও এসব পুরোপুরি ধ্বংস করা কঠিন হয়ে পড়ে এবং হামলার পরও তারা গোপনে ইউরেনিয়াম এনরিচমেন্ট চালিয়ে যেতে পারে। যেহেতু ইরানের কাছে ইতিমধ্যে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তাই গোপন ল্যাবে সেটিকে 90%-এ নিয়ে যাওয়া অনেক বেশি সহজ। এই চূড়ান্ত ধাপটি শেষ করতে বড় কোনো কারখানার দরকার হয় না, বরং ছোট ল্যাবে কয়েক সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করে ফেলা সম্ভব। এসব বাধা ডিঙিয়ে ইরান যদি শেষ পর্যন্ত পারমাণবিক শক্তি বা মারণাস্ত্র অর্জন করে ফেলে, তাহলে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে এক বিশাল পরিবর্তন আসবে। চলুন এবার সেদিকে একটু নজর দেই যে পরিবর্তনগুলো কেমন হতে পারে। প্রথমত, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় অস্তিত্ব রক্ষার হুমকি হয়ে দেখা দেবে। ইরানের বর্তমান নেতৃত্ব বিভিন্ন সময় ইসরায়েলকে ধ্বংস করার যে আহ্বান জানিয়েছে, পারমাণবিক
পারমাণবিক অস্ত্র হাতে থাকলে তারা সেই লক্ষ্য পূরণে আরো বেশি সাহসী হয়ে উঠতে পারে। এর ফলে ইসরায়েলের জনমনে আতঙ্ক তৈরি হতে পারে, যা দেশটিতে বিনিয়োগ কমিয়ে দিতে পারে এবং অনেক মানুষ দেশ ছেড়ে চলে যেতে পারে। ইরান এই শক্তি অর্জন করলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো হাত গুটিয়ে বসে থাকবে না। সৌদি আরব, মিশর, তুরস্ক বা সিরিয়ার মতো দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নামতে পারে। এতে করে পুরো অঞ্চলটি একটি অস্থিতিশীল এবং বিপজ্জনক জায়গায় পরিণত হবে। ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে তারা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারে আরও আগ্রাসী নীতি গ্রহণ করতে পারে। তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন হিজবুল্লাহ মনে করতে পারে তাদের পেছনে এখন একটি নিউক্লিয়ার পাওয়ারের ব্যাকআপ আছে, তাই তারা ইসরায়েল বা অন্যান্য দেশের বিরুদ্ধে আরো বড় ধরনের হামলা চালাতে আরো সাহসী হয়ে উঠবে বা তারা হামলা চালাবে। ইরান পারমাণবিক সক্ষমতা ব্যবহার করে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এটি বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং পশ্চিমা দেশগুলোর উপর এক ধরনের নিউক্লিয়ার ব্ল্যাকমেইল বা চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে ইরান এই অস্ত্র অর্জন করলেই যে সরাসরি ব্যবহার করবে তা নিশ্চিত নয়, কারণ তারা জানে ইসরায়েল বা আমেরিকার উপর পারমাণবিক হামলা চালালে পাল্টা হামলায় ইরানের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। ইরান মূলত এই অস্ত্রটি ব্যবহার করতে চায় নিজেদের রক্ষা করার জন্য বা শত্রু দেশগুলোকে আক্রমণ করা থেকে বিরত রাখার জন্য, একটি ঢাল হিসেবে জাস্ট। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি কোনো আলোচনার পথ না থাকায় একে অপরের গতিবিধি ভুল বোঝার মাধ্যমে হুট করে একটি পারমাণবিক যুদ্ধ লেগে যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকবে। একে অপরের রেড লাইন বা সীমারেখা না জানার কারণে ছোট কোনো ঘটনা থেকেও বড় বিপর্যয় ঘটতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন পারমাণবিক অস্ত্র থাকলেই যে যুদ্ধ হবে তা নয়, বরং ইসরায়েল ও আমেরিকার শক্তিশালী পারমাণবিক ও সামরিক সক্ষমতার কথা মাথায় রেখে ইরান হয়তো এই অস্ত্র কখনোই ব্যবহার করবে না। একে বলা হয় ব্যালেন্স অফ টেরর বা ত্রাসের ভারসাম্য, যেখানে দুপক্ষই ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলে। ইরানকে একটি লজিক্যাল অ্যাক্টর হিসেবে বিবেচনা করা যায়। তারা জানে যে পারমাণবিক হামলা চালালে পাল্টা হামলায় তাদের নিজেদের দেশ এবং শাসন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই তারা এই অস্ত্রকে কেবল নিজেদের রক্ষার একটি ঢাল বা প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করতে চাইবে। আবার পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এড়াতে উভয় দেশ শেষ পর্যন্ত একে অপরের সাথে সরাসরি বা পরোক্ষ যোগাযোগের পথ তৈরি করতে বাধ্য হতে পারে, যা দীর্ঘমেয়াদী একটি স্থিতিশীল পরিবেশ আনতে সাহায্য করতে পারে। এটাকে বলে নিউক্লিয়ার ডেটোরেন্স বা পারমাণবিক শান্তি, যেখানে যুক্তরাষ্ট্র এত জায়গায় দখলবাজি করে বেড়ালেও রাশিয়া সেসবের বিরুদ্ধে শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত থাকে, সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে না, কারণ তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ বা নিউক্লিয়ার ওয়ারফেয়ারের ঝুঁকি থেকেই যায়। আর অনেকেই মজা করে বলেন চতুর্থ বিশ্বযুদ্ধ মানুষ করবে পাথরের তৈরি অস্ত্র দিয়ে, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের পর এই আধুনিক সভ্যতার কোনো অস্তিত্ব থাকবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে ওয়ার অ্যান্ড পলিটিক্সের নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো এপিসোডে।